আজকে আমরা কি পড়বো বা কি জানবো সেটা হচ্ছে অন্যান্য উৎস হতে আয় কাকে বলে সেই বিষয়টি। আমাদের যে আয়কর আইন আছে, আয়কর আইন 2023 অনুযায়ী যে আয়ের যে খাত আছে, মোট যে 7টি আয়ের খাত আছে, সেই আয়ের খাতের সর্বশেষ হচ্ছিল অন্যান্য উৎস থেকে আয়। তাহলে অন্যান্য উৎস থেকে আয়ের মধ্যে আমাদের সর্বপ্রথম জানতে হবে যে প্রশ্নটা কি হইতে পারে, সেটা হচ্ছে অন্যান্য উৎস হতে আয় কাকে বলে। তাহলে আমাদের কি লিখবো? প্রশ্নটা হচ্ছিল অন্যান্য উৎস হতে আয় কাকে বলে। এই প্রশ্নটা আমাদের আসতে হবে আয় কাকে বলে, নয়তো আমরা কিন্তু বিষয়গুলি পারবো না। অন্যান্য উৎস হতে আয় কাকে বলে। তাহলে আমাদের প্রশ্নের উত্তরটা কি হবে? অন্যান্য উৎস থেকে আয়, আমরা কিন্তু আয় কোনগুলি আছে, আয়ের যে খাতগুলি আছে, আমরা কিন্তু মোট 7টার আজকে যে 7 নম্বরটা যেটা আছে সেই 7 নম্বরটি কিন্তু আজকে পড়তেছি। তাহলে অন্যান্য উৎস থেকে কাকে বলবো? সেটা হচ্ছিল যে আয় অন্য কোনো নির্দিষ্ট আয়ের অন্যান্য নির্দিষ্ট কোন আয়ের খাতে অন্তর্ভুক্ত করা যায় না তাকে অন্যান্য উৎস হতে আয় বলে। অন্যান্য উৎস হতে আয় বলে। ইংলিশে এটাকে বলা হয়েছিল ইনকাম ফ্রম আদার সোর্স, SOURCES, আদার সোর্স। এটা হচ্ছিল কি আমাদের যেটা আছে অন্যান্য উৎস হতে আয় কাকে বলে, এই হচ্ছে অন্যান্য উৎস হতে আয়ের সংজ্ঞা। এটা যদি আপনার জানা থাকে তাহলে কিন্তু আপনি সকল কিছু এটা থেকে আলাদা আলাদা করতে পারবেন। সেটা কি? অন্যান্য উৎস হতে আয় কাকে বলে? যে আয় অন্যান্য কোনো নির্দিষ্ট আয়ের খাতে অন্তর্ভুক্ত করা যায় না, এমন কিছু আয় আছে বা এমন যে বিষয়গুলি আছে সেই বিষয়গুলি আপনি অন্যান্য খাতের মধ্যে ফেলতে পারবেন না। যেরকম আমাদের কি আছে, ভাড়া হতে আয়, চাকরি হতে আয়, এর পরবর্তীতে মূলধনী আয়, এর পরবর্তী আর্থিক পরিসম্পদ থেকে আয়। এই যে খাতগুলি আছে এই খাতের মধ্যে আপনি কি করতে পারবেন না, এই যে বিষয়টি আছে সেটা ফেলতে পারবেন না। আপনি এমন একটা আয় করছেন, সেটা আয়করের মধ্যে আপনার জমা দিতে হবে, সে আর্নিং সোর্সটি আপনার বৈধ করতে হবে। সেই বিষয়টা হচ্ছে আপনি কোনোভাবেই অন্য কোনো ক্যাটাগরির মধ্যে ফেলতে পারতেছেন না। এই জন্য এটা কি করছে, যে এনবিআর যে ইনকাম ফ্রম আদার সোর্স বা আদার্স ইনকাম, সে আদার্স ইনকামের জন্য আলাদাভাবে একটি কলাম তৈরি করা হয়েছে। সেটা কি, যে আয়গুলি বা যে আয় হয়েছে আপনার অন্যান্য ক্যাটাগরির মধ্যে আপনি ফেলতে পারতেছেন না, সেটাই হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্স। সেটা কি, যে আয় অন্য কোনো নির্দিষ্ট আয়ের খাতে অন্তর্ভুক্ত করা যায় না। আমাদের মুখস্থ করতে হবে এতটুকু, যে আয় অন্য কোনো নির্দিষ্ট আয়ের মধ্যে অন্তর্ভুক্ত করা যায় না তাকে কি বলা হয়? অন্যান্য উৎস হতে আয় বলা হয়। যে আয় অন্যান্য উৎসের মধ্যে বা যে আয় অন্যান্য কোনো নির্দিষ্ট খাতের মধ্যে ফেলা যায় না, সেটাই হচ্ছিল কি খাতে অন্তর্ভুক্ত করা যায় না, তাকে বলা হয় ইনকাম ফ্রম আদার সোর্স বা অন্যান্য উৎস হতে আয়। তাহলে আমরা জানবো অন্যান্য উৎস হতে আয় আসলে কোনগুলি, কি কি খাতের মধ্যে আয় হইলে অন্যান্য উৎস হতে আয় কাকে বলে। তাহলে আমরা এটা আবার পড়ি। সেটা হচ্ছে অন্যান্য উৎস হতে আয় কাকে বলে? যে আয় অন্য কোনো নির্দিষ্ট আয়ের খাতে অন্তর্ভুক্ত করা যায় না, যে আয় অন্যান্য নির্দিষ্ট কোনো খাতের মধ্যে অন্তর্ভুক্ত করা যায় না, সে আয়টাই হচ্ছিল কি অন্যান্য উৎস হতে আয়। এটা কিন্তু আপনার আয় হয়েছে, কিন্তু আপনি কি করতে পারতেছেন না, এটা যে আপনি ইনকাম ট্যাক্স জমা দিবেন বা ফাইলের মধ্যে যে অন্তর্ভুক্ত করবেন সেটার মধ্যে আপনি ফেলতে পারতেছেন না। এটার জন্য কি বলা হয়েছে? ইনকাম ফ্রম আদার সোর্স, বলতে অন্য যে খাতগুলি আছে সেই খাতগুলির মধ্যে আপনি ফেলতে পারবেন। তাহলে অন্যান্য আয়ের উৎস উদাহরণ কি কি, যদি আমরা এটা না জানি তাহলে তো আমরা সহজে বুঝতে পারবো না। অন্যান্য উৎস হতে আয়ের উদাহরণ কি কি, উদাহরণ যদি আমরা না যাই বা না জানি তাহলে কিন্তু আমাদের জানবো না। এটা কিন্তু আমাদের পরীক্ষার প্রশ্নে আসতে পারে যে অন্যান্য উৎস হতে আয় কাকে বলে, বা অন্যান্য উৎস হতে আয়ের যে খাতগুলি আছে সেই খাতগুলি উল্লেখ করেন। তাহলে আমরা এদের সর্বনিম্ন হলো 5টি মোটামুটি লিখতে হবে। তাহলে আমরা 1 নম্বরটা কি লিখবো? 1 নম্বরটা হচ্ছিল রয়্যালিটি কি, সেটা তো আমরা সবাই জানি। রয়্যালিটি হচ্ছিল
ধরেন আপনি একটি বই লিখছেন বা কোনো একজন রাইটার একটা বই লিখছে, কোনো একজন গায়ক একটা গান গেয়েছেন, এর পরবর্তীতে একটা মুভি বানাইছেন বা বিভিন্ন যে খাতগুলি আছে সেখান থেকে যে আয় হয় সে আয়টাকে কিন্তু বলা হয় রয়্যালিটি ইনকাম। এটা হচ্ছিল যারা রাইটার আছেন তারা পেয়ে থাকেন, যারা হচ্ছিল গান গায় শিল্পী তারা পেয়ে থাকেন। এটা কিন্তু দীর্ঘকাল পর্যন্ত পেয়ে থাকেন। এটা আবার কতকাল পর্যন্ত পাবেন সেই প্রসঙ্গে আমরা এখন যাচ্ছি না, সেটা আমাদের ইস্যু না, সেটা আমাদের ইনকাম ট্যাক্সের পরীক্ষাতে আসবে না। সেটা কি রয়্যালিটিটা হচ্ছিল যদি কোনো বই লেখক বা কোনো গায়ক কোনো শিল্পী তারা যদি মনে করেন যে আয়টা পায় বা যে আয়টা হয় সেটাই হচ্ছিল রয়্যালিটি ইনকাম। এর পরবর্তীতে হলো লাইসেন্স 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 এরপর হলো লাইসেন্সের পরে হলো লাইসেন্স ফি এরপরে হলো কারিগরি জ্ঞানের জন্য ফি। এখানে কয়টা লিখলাম? এটার মধ্যে কিন্তু আমি 3টা লিখে ফেলছি। কি কি লিখছি? রয়্যালিটি, লাইসেন্স ফি, কারিগরি জ্ঞানের জন্য ফি। লাইসেন্স ফি কি আছে? লাইসেন্স ফি হচ্ছে একটা প্রতিষ্ঠান বা একটা শিল্প প্রতিষ্ঠান বলেন বা যারাই বলেন একটা লাইসেন্স দিছে, সেই লাইসেন্সটা তারা হচ্ছিল ভাড়া দিতে পারে। সে ভাড়া দেওয়ার মাধ্যমে তার একটা আয় হয়। কি রকম হয়? যে মনে করেন আমি একটা লাইসেন্স দিছি, আমার আন্ডারে 10টা প্রতিষ্ঠান আমার নামে চলবে, 10টা প্রতিষ্ঠান আমার নামে চলবে, তাহলে সেখান থেকে যে আয়টা হবে সেটা হচ্ছিল লাইসেন্সের ফি। তারা ওই এক লাইসেন্স দিয়েই কার্যক্রম পরিচালনা করে, যদিও এটা ঠিক না, তার পরবর্তীতেও লাইসেন্সের এরকম ভাবেই আয় হয়। এর পরবর্তীতে কি? কারিগরি জ্ঞানের জন্য ফি। যেরকম আপনার একটি জ্ঞান আছে, আপনার একটি মেধা আছে, আপনি একটা শিখছেন, আপনি একটা প্রশিক্ষণ নিছেন, এটার মাধ্যমে আপনি অনেক মানুষকে কি করতে পারেন? সেবা দিতে পারেন। সেই যে কারিগরি জ্ঞান, সেই কারিগরি জ্ঞানের যে টাকাটা আছে সেটা কি আপনি ফেলতে পারবেন ভাড়া হতে আয়ের মধ্যে? সেটা কি আপনি ফেলতে পারবেন চাকরি হতে আয়ের মধ্যে? সেটা কি আপনি ফেলতে পারবেন অন্য জিয়ের মধ্যে, আর্থিক পরিসম্পদের মধ্যে? সেটা কিন্তু এই যে খাতগুলি আছে, অন্য যে 6টি খাত, সেই 6টি খাতের মধ্যে কিন্তু আপনি ফেলতে পারবেন না। কেন ফেলতে পারবেন না? এই খাতগুলি ওটার মধ্যে অন্তর্ভুক্ত নাই। ওটা কিন্তু নির্দিষ্ট করে বলাই আছে যে চাকরি হতে আয়। তাই সেই চাকরি হতে আয়ের মধ্যে কি আপনাকে কারিগরি জ্ঞানের মধ্যে আয় দিলে হবে? সেটার মধ্যে যে আপনি ফিটা পাইছেন, যেমন আপনি একজন মেধাবী, আপনি একটি সমস্যার সমাধান করতে পারেন। ধরেন আপনি একজন ইঞ্জিনিয়ার, আপনি কি করলেন? সেটা আবার পেশা হতে আয় হইব, সেটা আলাদা হিসাব। কিন্তু আপনার একটা কারিগরি জ্ঞান আছে, সেই জ্ঞানের মাধ্যমে আপনি একজনের একটা সমস্যার সমাধান করলেন। সেই সমস্যার সমাধান করার পরবর্তীতে আপনাকে ধরেন মনে করেন 2 লাখ, 5 লাখ, 1,50,000 যেই হোক, আপনাকে একটি ফি উনি প্রদান করবেন। ফি প্রদান করার পরবর্তীতে যেই টাকাটা সেটা কিন্তু আপনার পেশাগত কাজের মধ্যে কিন্তু নাই, আপনি আলাদাভাবে কারিগরি জ্ঞানের মাধ্যমে আপনি টাকাটা উপার্জন করছেন। সেই টাকাটা যাতে করে বৈধ টাকা হয় সেই জন্য আপনার ইনকাম সোর্সের জন্য আলাদাভাবে এটা উল্লেখ করা আছে। তাহলে ধরেন 1 নাম্বারটা গেল। 2 নাম্বারটা আমরা কি দিতে পারি? সরকার প্রদত্ত নগদ ভর্তুকি। সরকার কিন্তু মাঝে মাঝে ভর্তুকি দিয়ে থাকেন। এই কথাটার সাথে কিন্তু আমরা সকলেই মোটামুটি ভাবে পরিচিত। জ্বালানি খাতে কিন্তু সরকার অনেক ভর্তুকি দেয়। এরপর মেডিকেল সেক্টরে কিন্তু সরকার অনেক ধরনের ভর্তুকি দেয়। কোনো প্রতিষ্ঠানে যদি সরকার ভর্তুকি দেয় তাহলে সেটাও কি হবে? অন্যান্য উৎস হতে আয়ের মাধ্যমে সেটা দেখায় দিতে হবে সরকারকে যে আমরা অন্যান্য সরকার ভর্তুকি দিচ্ছেন সেই খাত থেকে আমাদের এই পর্যন্ত আসছে। 3 নাম্বার যদি আমরা দেই সেটা হলো দান। কোনো দান, অনুদান বা উপহার এগুলি কিন্তু মানুষ পেয়ে থাকেন। দান পায়, অনুদান পায় আর উপহার পায়। এটা কিন্তু ইনকাম ফ্রম আদার সোর্সের মধ্যে আপনাদের উল্লেখ করতে হবে যে আপনারা কই থেকে পাইছেন, কে দান করছে। আয়করের মধ্যে কিন্তু যখন আপনারা রিটার্ন সাবমিট করতে যাবেন, আয়করের যে ফর্ম পূরণ করবেন সেই ফর্মের মধ্যে কিন্তু এই জিনিসগুলি উল্লেখ করে দিতে হবে যে আপনি কোথা থেকে কিভাবে এটা পাইলেন, সেটা কিন্তু আপনাদের উল্লেখ করে দিতে হবে। 4 নাম্বার যদি আমি দেই সেটা হলো খনিজ সম্পদ থেকে আয়। খনিজ সম্পদ হতে আয়।
এই আয়ও কিন্তু আপনার ওই 6টি আয়ের মধ্যে অন্তর্ভুক্ত নয়। এই জন্য কি করতে হবে, এটাকেও ওটার সাথে যুক্ত করে দিতে হবে। তাহলে আমাদের কি গেল, যে অন্যান্য উৎস হতে আয়, অন্যান্য উৎস হতে আয়ের উদাহরণগুলি কি কি? অন্যান্য উৎস থেকে আয়ের উদাহরণগুলি হচ্ছে হলো আমার যে রয়্যালিটি, আমার আছে হচ্ছে হলো লাইসেন্স ফি, আমার আছে হলো কারিগরি জ্ঞান, আমার হচ্ছে সরকারি প্রদত্ত কোনো ভর্তুকি, কোনো দান অনুদান উপহার, খনিজ সম্পদ হতে আয়। বিভিন্ন সময় দেখবেন যে অনেকে অনেক মানুষকে উপহার দেন, সেটা কিন্তু উপহার হিসাবে আপনি উল্লেখ করতে পারেন। তাহলে উপহার কে দিছে সেটাও কিন্তু আপনার লক্ষ্য রাখতে হবে। আর না তো কিন্তু ইনকাম ট্যাক্স যদি আপনাকে ধরে, ইনকাম ট্যাক্স কর্তৃপক্ষ, তাহলে কিন্তু আপনি অনেক সময় সমস্যায় পড়ে যেতে পারেন যে আসলে আপনাকে যে উপহার দিল, কে উপহার দিল, কার মাধ্যমে উপহার কে আপনি পেলেন, সেটা বিষয়টা কিন্তু আপনার অবশ্যই ধারণা থাকতে হবে। তাহলে এক কথাতে ইনকাম ফ্রম আদার সোর্স, সেটা হচ্ছে হলো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবার সহজ করি। সেটা হচ্ছে হলো যে আয়গুলি অন্যান্য খাতের সাথে বা কোনো নির্দিষ্ট খাতের মধ্যে অন্তর্ভুক্ত করা যায় না, কিন্তু আপনার আয় হয়েছে, সে আয় আপনি দেখাবেন কিভাবে, সেটাই আপনি দেখাবেন হচ্ছে হলো ইনকাম সোর্স ফর আদার সোর্স। এই আদার সোর্সের মধ্যে আপনি দেখাবেন অন্য উৎস থেকে আয়। তাহলে আজকে আমাদের কি বুঝতে একটু সুবিধা হলো, আমরা এগুলো এই 5টা মুখস্থ করে ফেললাম, সমস্যা নাই। কি কি? সেটা হচ্ছে 1 নম্বর রয়্যালিটি, 2 লাইসেন্স ফি, 3 নম্বর হচ্ছে হলো কারিগরি জ্ঞানের ফি, সরকার প্রদত্ত কোনো ভর্তুকি, কোনো দান অনুদান বা আপনার হচ্ছে উপহার, খনিজ সম্পদ হতে আয় ইত্যাদিগুলি কি আছে অন্য উৎস থেকে আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এই অন্য উৎস থেকে আয়কর আইন 2023 সালের। তাহলে আমরা কি পেলাম, আমরা হচ্ছে আবার যদি দেখি, সেটা হচ্ছে আর্থিক পরিসম্পদ হতে যে আয় হবে সেটা কিন্তু না, আমাদের মূলধনী আয় থেকে আয় হবে সেটাও না, আমাদের ভাড়া হতে আয় হবে সেটাও না, আমাদের চাকরি হতে আয় হবে সেটাও না, ব্যবসা বা পেশা থেকে আয় হবে সেটাও না। তাহলে সেটা কি হবে, সেটা হচ্ছে হলো এই আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে না, বা নির্দিষ্ট কোনো এর মধ্যে ফেলতে পারবে না, আয়ের মধ্যে ফেলতে পারবে না। যদি এইরকম কোনো ঘটনা ঘটে যে আপনি আয় করছেন কিন্তু কোনো ধরনের ইয়ের মধ্যে ফেলতে পারতেছেন না, আয়ের খাতার মধ্যে ফেলতে পারছেন না, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে, এই বিষয়গুলি কিন্তু যুক্ত হবে। সেটা কি, রয়্যালিটি, লাইসেন্স ফি, কারিগরি জ্ঞান, সরকার প্রদত্ত নগদ ভর্তুকি, কোনো দান অনুদান বা উহার উদাহরণ খনিজ সম্পদ হতে আয় ইত্যাদি। তাহলে কোনো নির্দিষ্ট আয়ের খাতে অন্তর্ভুক্ত যদি না হয়, যদি কোনো নির্দিষ্ট আয়ের খাতের মধ্যে অন্তর্ভুক্ত না হয়, তাহলে কি হবে, অন্য উৎস থেকে আয় হবে। ঠিক আছে, ধন্যবাদ সকলকে আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য।